আজকে যে কবিতা আমরা পড়তে যাব সেই কবিতার নাম হচ্ছে দ্য সেকেন্ড কামিং। কি নাম? দ্য সেকেন্ড কামিং। এই সেকেন্ড কামিং এমন একটি কবিতা যা তোমাদের বিভিন্ন দিক থেকে আলোচনা করতে হবে। দিস ইজ আ বিউটিফুল পোয়েম অ্যান্ড আনডাউটেডলি, নিশ্চিতভাবে এই কবিতা অনেক গভীর। সো লেটস গেট স্টার্ট গাইস। চলো শুরু করলাম। দ্য সেকেন্ড কামিং। দ্য সেকেন্ড কামিং মানে কি? দ্বিতীয় আবির্ভাব। সেকেন্ড মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই সেকেন্ড? সেকেন্ড মানে দ্বিতীয়। কামিং, কামিং মানে আগমন। কামিং মানে আগমন। দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয় আবির্ভাবের কথা বলছি। অ্যাজ অ্যান এক্সাম্পল, ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করি। যখন আমরা কথাবার্তার মধ্যে আমরাও যখন আমরা দেখি অনেক বেশি পাপ আসছে, অনেক বেশি চারিদিকে অন্যায় চলছে, আমরা কি বলি? এইবার মনে হয় পৃথিবীর ধ্বংস হবে রে, এমনি বলি কি না? যখন দেখি যে পৃথিবী অনেক বেশি পাপ হচ্ছে চারিদিকে, তখন আমরা কি বলি? যে পৃথিবীটা মনে হয় শেষের দিকে চলে এসছে, এবার দেখবি বড় কিছু ঘটবে, এরকম কিছু বলি কি না আমরা? ঠিক সেই রকম মিথোলজিতেও বা পুরাণের দৃষ্টিকোণ থেকেও, পুরাণের মধ্যেও এই ইঙ্গিত দেওয়া আছে। পুরাণের মধ্যেও যখন অতিরিক্ত পাপ বেড়ে যাবে, তখন আবার আবির্ভাব হবে ঈশ্বরের, আবার আবির্ভাব হবে অন্য একটা রূপ নিয়ে। এই ইঙ্গিত বিভিন্ন পুরাণে, বিভিন্ন মিথোলজির মধ্যে এই ইঙ্গিত রয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তো এখানে সেকেন্ড কামিং বলতে সেই সেকেন্ড কামিংয়েরই কথা বলা হচ্ছে। যদি আমরা এই কবিতার প্রেক্ষাপটে যাই, এই কবিতার মধ্যে দ্য বাইবেল, দ্য হলি বাইবেল, পবিত্র বাইবেলের কিছু বিষয় রয়েছে। বাইবেলে বলা হয়েছে একটা সময় অন্ধকার যুগ ছিল পৃথিবীতে, যখন চারিদিকে হত্যালীলা চলতো, চারদিকে অত্যাচার চলতো। একটা সময় ছিল পৃথিবীতে, সেটা প্রায় 2000 বছর ধরে চলেছিল সেই অত্যাচার। এবং সেই অত্যাচার যখন চলছিল, অন্ধকারময় পৃথিবী ছিল, জোজ্জার মুলুক তার, এইরকম একটা মানসিকতা দিয়ে সারা পৃথিবীর উপর রাজত্ব চলত। তারপর যীশু খ্রিস্ট এলেন, সন অফ গড, ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্ট জন্ম হলো। এবং তিনি কি করলেন? তিনি সকলকে শান্তির বাণী শোনালেন, পিস, শান্তি, এবং কি পৃথিবীর বুকে শান্তি নেমে এলো। এই যে এটা ছিল ফার্স্ট কামিং, এটা কি ছিল? প্রথম আবির্ভাব। কিন্তু এই প্রথম আবির্ভাবই নয়, এই বাইবেলেই বলা হয়েছে আবার দ্বিতীয় আবির্ভাব হবে, দ্য সেকেন্ড কামিং আসতে হবে। তবে লেখক যেটা বলছেন যে যীশুখ্রিস্ট ফার্স্ট কামিং এর সময় যেরকম রূপ নিয়ে এসেছিলেন, ফার্স্ট কামিং এর সময় কিরকম দয়া, মায়া, মমতা, ক্ষমা, এই সমস্ত সকলকে ক্ষমা করে, যে যীশুখ্রিস্টকে যে অত্যাচারী মানুষরা যীশুখ্রিস্টকে মেরে ফেললেন, সেই অত্যাচারী মানুষদের পর্যন্ত তিনি ক্ষমা করে দিলেন যীশুখ্রিস্ট। তাহলে একটা ক্ষমাশীল, একজন মহান, একজন এমন একজন ঈশ্বরের দূত নেমে এসেছিলেন, যিনি আমাদের শান্তিতে থাকতে শিখিয়েছিলেন, যিনি আমাদের ক্ষমা করতে শিখিয়েছিলেন। বাট দ্যাট ওয়াজ ফার্স্ট কামিং। কিন্তু এখানে এই কবিতা পড়ে বুঝবো, এখানে যেন কবি বলতে চাইছেন যে এত বেশি অত্যাচার বেড়ে গেছে পৃথিবীতে, এত বেশি অন্যায় বেড়ে গেছে পৃথিবীতে, যে যীশুখ্রিস্ট যদি প্রথম রূপ নিয়ে আসেন আবার, এবার নিশ্চয়ই সেই রূপ আর সফল হবে না। তাই যীশুখ্রিস্টের পরিবর্তে ওই শান্তি, দয়া, মায়া, এইটার পরিবর্তে কাকে আনতে হবে? একটা ভয়ঙ্কর কাউকে আনতে হবে, যে রুল অ্যান্ড রেগুলেশন সেট করবে সারা পৃথিবীর বুকে। দয়া, মায়া, ক্ষমা, এই জিনিসগুলো আর চলবে না। ক্ষমতা এবং রুল রেগুলেশন, নিয়ম শাসন, এই ব্যবস্থাটা আনতে হবে, এবং তার জন্য ভয়ঙ্কর কাউকে আসতে হবে। দ্য সেকেন্ড কামিংয়ে যীশুখ্রিস্টের প্রথম রূপটা এলে হবে না। সেকেন্ড কামিংয়ে যীশুখ্রিস্ট নয়, বরং একটা হিংস্র প্রাণীকে দরকার, যাকে সবাই ভয় পাবে, এবং সেই হিংস্র প্রাণীটা একটা শাসন, রুল, রেগুলেশন সেট করবে পৃথিবীতে, এবং সারা পৃথিবী প্রপার অর্ডারের মধ্যে চলবে। এই কথাটাকে বলবার চেষ্টা করছেন দ্য সেকেন্ড কামিং এর মধ্যে। তো একদিক থেকে তুমি যদি ভাবো, এটা একটা অ্যান্টি খ্রিস্টান পোয়েম, তার কারণ খ্রিস্টানিটির বিরুদ্ধে বলা হচ্ছে। তিনি এখানে বলতে চাইছেন যে যীশুখ্রিস্ট যদি এই যুগে আসে, যীশুখ্রিস্টও পারবেন না এই পৃথিবীকে সংশোধন করতে। যখন তুই এই স্টেটমেন্ট দিয়ে দিলি, সঙ্গে সঙ্গে সেটা অ্যান্টি খ্রিস্টান হয়ে গেল। তার কারণ খ্রিস্টানিটির যিনি সন অফ গড,
তুমি বলছো তার দ্বারাও এই কাজটা হবে না। এই যে কনসেপ্ট, এই যে ধারণা যখন তুই পুট করছিস কবিতার মধ্যে, সঙ্গে সঙ্গে এটা একটা অ্যান্টি খ্রিস্টান থিওরি চলে আসছে। তাহলে এটা অনেকবার পরীক্ষাতে আসে যে দ্য সেকেন্ড কামিং অ্যাজ অ্যান অ্যান্টি খ্রিস্টান পোয়েম। সেকেন্ড কামিং কি অ্যান্টি খ্রিস্টান পোয়েম? সেই ব্যাপারটাকে লেখো। তার মধ্যে এটার মধ্যে অর্থাৎ বলতে চাইছি এই কবিতার মধ্যে অ্যান্টি খ্রিস্টান সেন্টিমেন্ট রয়েছে। কি রয়েছে তাহলে? অ্যান্টি খ্রিস্টান সেন্টিমেন্ট কিন্তু রয়েছে সেকেন্ড কামিং এর মধ্যে, রাইট? এরপরে বোঝা যাক বিষয়টা। তাহলে দ্য সেকেন্ড কামিং কে বুঝতে গেলে আমাদের সেকেন্ড কামিং নামটা বলে বুঝতে পারলে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? দ্বিতীয় আবির্ভাব। বাইবেলে যীশু খ্রিস্ট ছিল প্রথম আবির্ভাব এবং দ্বিতীয় আবির্ভাব হবে তারও ইঙ্গিত দেওয়া আছে। কিন্তু লেখক বলছেন বা কবি বলছেন, ডব্লিউ.বি. ইয়েটস বলছেন, উইলিয়াম বাটলার ইয়েটস বলছেন যে দয়া মায়া পূর্ণ একটা মহামানবের প্রয়োজনীয়তা নেই এই পৃথিবীতে। এবার যখন সেকেন্ড কামিংটা হবে সেখানে একটা স্পিরাটস মুন্ডির মতো, একটা নরসিংহের মতো, যে না কথা শুনলেই তোমাকে কেটে ফেলবে, মেরে ফেলবে, সঙ্গে সঙ্গে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে নেবে, সেই রকম একটা প্রাণীর প্রয়োজন আছে, তবে গিয়ে সবাই তাকে মেনে চলবে। তুমি যদি হিন্দু মিথোলজি অনুযায়ী যাও সেক্ষেত্রেও দেখবে এই কলিযুগে শ্রীকৃষ্ণের অবতার বলা হয়নি, এই কলিযুগে কল্কি অবতার বলা হয়েছে, যেটা হবে অত্যন্ত হিংস্র প্রকৃতির। বুঝতে পারলে? তাহলে কলিযুগের যেরকম যুগ সেই রকম অবতার আসতে হবে। ঠিক একই রকম ভাবে এই কবিতাতে দ্য সেকেন্ড কামিং এ যখন বলা হচ্ছে দ্বিতীয় আবির্ভাব, তাহলে দ্বিতীয় আবির্ভাব কিরকম হতে হবে? অত্যন্তই ভয়ঙ্কর হতে হবে। ইনি একটা প্রাণীর কল্পনা করেছেন। সেই প্রাণীটা কি হবে? দেখতে হবে মানুষের মতো, কিন্তু তার শরীরটা হবে সিংহের মতো, যে কারো উপর দয়া করবে না। এবং সেই আবির্ভাবটা সম্ভবত পৃথিবীকে সংশোধন করতে পারবেন, এইরকম একটা মতামত প্রকাশ করছেন ডব্লিউ.বি. ইয়েটস। এই কবিতা যদি আমরা পড়ি দ্য সেকেন্ড কামিং, এই কবিতার প্রথম নাম ছিল দ্য সেকেন্ড বার্থ। এই কবিতার প্রথম নাম ছিল দ্য সেকেন্ড বার্থ। পরবর্তী সময়ে দ্য সেকেন্ড কামিং করা হয় নামটা। বুঝতে পারলি কিনা? ডব্লিউ.বি. ইয়েটস এটা লিখেছিলেন। তিনি একজন আইরিশ পার্সন ছিলেন, আয়ারল্যান্ডের, কিন্তু লন্ডনে পড়াশোনা হয়। 20th সেঞ্চুরি পোয়েট ডব্লিউ.বি. ইয়েটস সেকেন্ড কামিং লিখছেন 1919 সালে, 1919-এ, এবং এটা প্রকাশিত হয়েছিল, এটা প্রিন্টেড হয়েছিল দ্য ডায়াল নামক বইয়েতে নভেম্বরের 1920-তে, মানে এক বছরের মধ্যে এই কবিতা প্রকাশিত হয়েছিল দ্য ডায়ালে। ওই ডায়াল থাকে না, দ্য ডায়াল। দ্য পোয়েম ইউজেস খ্রিস্টান ইমেজরি। এই কবিতার মধ্যে আমরা খ্রিস্টান ইমেজরি দেখতে পাই। এই কবিতার মধ্যে আমরা খ্রিস্টান ইমেজরি দেখতে পাই। এবং কি কোন দিনের কথা বলে? যেদিন দ্বিতীয় আবির্ভাব হবে সেই দিনের কথা বলাই। সেকেন্ড কামিং ইজ ডেসক্রাইবড অ্যালেগরিক্যালি। অ্যালেগরি মানে কি? বাইরে থেকে একটা সহজ সরল মানে এবং ভেতরে একটা গভীর মানে থাকবে। এই কবিতাটাকে বিভিন্নভাবে ইন্টারপ্রেট করা যায়। এখন আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এই কবিতাটা কখন লেখা হয়েছে, রিলিজিয়াস দৃষ্টিকোণ এবং কবির ব্যক্তিগত চিন্তা ভাবনা বা অভিজ্ঞতা। মানে কবিতাটার তিনটে অ্যাঙ্গেল রয়েছে। ফার্স্ট অ্যাঙ্গেল, প্রথম অ্যাঙ্গেল হলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। মানে আমাদের জানতে হবে, কবিতাটা ভালো করে বুঝতে আমাদের সাহায্য করবে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড জানতে হবে, এক নাম্বার। দু নম্বর রিলিজিয়াস অ্যাঙ্গেলটা জানতে হবে, যেটা এই মাত্র আমি ব্যাখ্যাও করলাম, রিলিজিয়াস অ্যাঙ্গেলটা। আর তিন নম্বর হলো পার্সোনাল এক্সপিরিয়েন্স কবির অ্যান্ড পার্সোনাল ভিউ পয়েন্ট। তাহলে দেখো, কবি একজন আইরিশ ছিলেন এবং আয়ারল্যান্ডে মানুষের প্রতি তার সমবেদনা ছিল। সেই সময় ইংল্যান্ডের মানুষজন, ইংল্যান্ড বুঝতে পারলে বরাবরই কিন্তু সারা দেশকে গোলাম বানিয়ে রেখেছিল এবং আয়ারল্যান্ডও কিন্তু ইংল্যান্ডের কাছে একটা সময় গোলাম ছিল। সেই সময়কার যদি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডগুলো আমরা যদি দেখি, যে ইতিহাসে কি হয়েছে সেই সময়টাতে আমরা যদি দেখি, কয়েকটা জিনিস দেখতে পাবো। কি কি দেখতে পাবো? প্রথম কথা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ ঘটেছে 1914 থেকে 1918 পর্যন্ত, রাইট? এই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হলো, যখন যুদ্ধ হয় মানুষ আবেগে উৎসাহে যুদ্ধ তো করে নাই, কিন্তু যখন যুদ্ধ শেষ হয় তখন চারিদিকে ডিপ্রেশন শুরু হয়। তোর কাজ নেই, চাকরি নেই,
ব্রিজ ভাঙা, যেখান থেকে খুব সহজে রাস্তাঘাট তুই পার করে দিতিস সেখানে তুই সহজে পার করতে পারবি না, ব্রিজ ভেঙে গেছে। যে রাস্তাগুলো সুন্দর ছিল সেখানে বোম পড়ে নষ্ট হয়ে গেছে, এবং সব কিছু ঝটপট ছাড়াইও হবে না, তো একটা চারিদিকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট তৈরি হয় যুদ্ধের পর। তো এই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার তখন শেষ হয়েছে, তাহলে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। দ্বিতীয় কথা, রাশিয়ান রিভলিউশন হয়েছে, এবং প্রথম বিশ্বযুদ্ধেও বহু মানুষ মারা গেছে। রাশিয়ান রেভলিউশন যেটা হয়েছে, সেই রাশিয়ান রেভলিউশনে বহু মানুষ মারা গেছে। এবং কি রাশিয়ান রেভলিউশনের আমরা দেখতে পাচ্ছি লেনিন নেতৃত্ব দিচ্ছেন বিদ্রোহে, এবং লেনিনের নেতৃত্বে কি দেখতে পাচ্ছি আমরা, রাশিয়ার মধ্যে ক্ষমতা পাল্টে যাচ্ছে। লেনিন তিনটে জিনিস সকলকে প্রতিশ্রুতি দিয়েছিলেন: পিস, শান্তি, ল্যান্ড, মাটি, মানে সবাইকে জমি জমা দেওয়া হবে, আর ব্রেড, রুটি, সকলকে খাদ্য দেওয়া হবে। এবং এই যে রাশিয়ান রেভলিউশনটা হলো, সেই রাশিয়ান রেভলিউশনে প্রায় 7 থেকে 12 মিলিয়ন পিপল মারা গেছিল। ওয়ার্ল্ড ওয়ার 1 যখন হলো, সেখানে 17 থেকে 20 মিলিয়ন মানুষ মারা গেছিল। এবং এই সময় আইরিশ ন্যাশনাল মুভমেন্ট চলছিল, যেখানে আয়ারল্যান্ডের মানুষদের ব্রিটিশরা পিটিয়ে মেরে ফেলছিল। এবং সর্বোপরি এই সময় স্প্যানিশ ফ্লু, কিছুদিন আগে কোভিড-19 হয়েছে আমরা জানি, আমরাও একটা কোভিড-19 দেখলাম, ঠিক সেই সময় স্প্যানিশ ফ্লু হয়েছিল। স্পেন থেকে আসা নয়, ফ্রান্স থেকে আসা, কিন্তু নাম হচ্ছে স্প্যানিশ ফ্লু। বুঝতে পারলি কিনা? এই স্প্যানিশ ফ্লুতেও 50 থেকে 100 মিলিয়ন লোক মরে গেছিল। মানে চারিদিকে যেন একটা হত্যা লীলা শুরু হয়েছিল, যেন মনে হচ্ছিল এই তো পৃথিবীর অন্ত, এইবার বোধ হয় সেকেন্ড কামিং হবে। কারণ এত বেশি ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছিল একটা ছোট্ট সময়ের মধ্যে, যেন মনে হচ্ছিল পৃথিবীর সময় শেষ হয়ে এসছে, এবার সেকেন্ড কামিং শুরু হবে এবং যুগ নতুন আসবে। এইভাবে আমরা দেখতে পাই দ্য সেকেন্ড কামিং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড কামিং এর মধ্যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, যে ঐতিহাসিক ঘটনাগুলো কিভাবে আমাদের প্রভাবিত করেছে। তাহলে 3-4টা ঐতিহাসিক ঘটনা পরপর ঘটে গেছে: প্রথম বিশ্বযুদ্ধ, রাশিয়ান রেভলিউশন, আইরিশ মুভমেন্ট, স্প্যানিশ ফ্লু, এইগুলো সব ঘটছিল এবং প্রচুর মানুষ মারা গেছিল। রিলিজিয়াস কন্টেন্ট, এগুলো ছিল হিস্টোরিক্যাল কন্টেন্টস, মানে ঐতিহাসিক তত্ত্ব বা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। এবার যদি ধর্মতত্ত্বের দিক থেকে বলি, প্রথম আবির্ভাব যীশুখ্রিস্টের ছিল, দ্বিতীয় আবির্ভাব হবে তা কিন্তু বলা আছে তা বাইবেলে। কিন্তু আমাদের কবি বলছেন যীশুখ্রিস্টের মতো ওই মহামানব দয়ার বাণী প্রচার করবেন, ক্ষমার বাণী প্রচার করবেন, ওই রকম যেন মহামানব যেন আর না আসে। কাকে চাই? এই চারিদিকে যখন ধ্বংসলীলা শুরু হয়ে গেছে, এখানে একটা হিংস্র কাউকে চাই, নরসিংহের মতো কাউকে চাই। বুঝতে পারলে? যে অত্যন্ত ভয়ঙ্কর হবে, যে তার কথা শুনবে না, সে কি করবে, সকলকে হয়তো মেরে ফেলবে। এই রকম কাউকে, হিংস্র একটা ক্যারেক্টার চাই, যে পৃথিবীকে একটা প্রপার অর্ডারে নিয়ে আসতে পারবেন। তার জন্য তার সেকেন্ড কামিং বলা হচ্ছে। এই যে সেকেন্ড কামিং যখন আমরা পড়বো, ডব্লিউ.বি. ইয়েটসের ব্যক্তিগত বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। এখানে যখন আমরা সেকেন্ড কামিং পড়ছি, খেয়াল রাখবে ডব্লিউ.বি. ইয়েটসের জন্ম কত সালে হয়েছে? 1865-তে। তার বাবা ডব্লিউ.বি. ইয়েটসের ফাদার যিনি ছিলেন, উনি একজন পেইন্টার ছিলেন, খুব ভালো ছবি আঁকতেন। এবং ওনার মা যিনি ছিলেন, তিনি প্রচুর পৌরাণিক গল্প জানতেন। ডব্লিউ.বি. ইয়েটস ছোট থেকে পৌরাণিক গল্পগুলো শুনতেন, এবং তার বাবার পেন্টিং কোয়ালিটিটাও তার মধ্যে ছিল। তাই যখন আমরা এখানে এই ডব্লিউ.বি. ইয়েটসের সেকেন্ড কামিং পড়বো, আমরা প্রচুর ইমেজরি দেখতে পাবো, অবশ্যই রোমান্টিসিজম দেখতে পাবো, অ্যাস্থেটিসিজম দেখতে পাবো, এবং মিস্টিক ব্যাপার স্যাপারও দেখতে পাবো। এত কিছু রয়েছে এই কবিতাটার মধ্যে। সো কবিতাটা যদি দেখেও ছোট মনে হচ্ছে, মোটেও কিন্তু বিষয়টা ছোট নয়। এই কবিতার মধ্যে যথেষ্ট ডেপথ রয়েছে। তাহলে এবার শুরু করা যাক কবিতাটা লাইন বাই লাইন। ব্যাকগ্রাউন্ড প্রায় 14 মিনিটের মতো ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এরপরে আমরা সরাসরি আসছি কবিতাটার লাইন বাই লাইন ইন্টারপ্রিটেশনে। লেটস গেট স্টার্ট গাইজ। দ্য সেকেন্ড কামিং, কবিতাটা শুরু হচ্ছে। দ্য সেকেন্ড কামিং, এই টাইটেলটুকু বলো বোঝা গেছে কিনা? সেকেন্ড কামিং মানে কি? দ্বিতীয় আবির্ভাব। কে লিখেছেন? ডব্লিউ.বি. ইয়েটস। একটু জোরে, আমি শুনতে পাচ্ছি না। শুরু হয়ে গেল কবিতা। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গিয়ার,
টার্নিং, টার্নিং মানে কি? ঘুরছে। টার্নিং মানে ঘুরছে। টার্নিং মানে কি? ঘুরছে। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গিয়ার। ওয়াইডেনিং মানে বড় হচ্ছে। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গিয়ার। একটা ঝড় ধরে নে, একটা ঝড় ঘুরছে, ঘুরছে নিয়ে আস্তে আস্তে বড় হচ্ছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? একটা ঝড় ঘুরছে এবং ক্রমাগত বড় হচ্ছে, সেই জন্য বলছে টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গিয়ার। একটা ঝড় ঘুরছে এবং ক্রমাগত বড় হচ্ছে। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গিয়ার। তাহলে টার্নিং অ্যান্ড টার্নিং মানে ঘুরছে এবং ঘুরছে। ইন দ্য ওয়াইডেনিং, ওয়াইডিং মানে চওড়া হচ্ছে বা বড় হচ্ছে। গিয়ার, এটা গিয়ার বলে বলছে জায়ার। ঠিক আছে? টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার। ওয়াইডেনিং জায়ার মানে কি? একটা চক্র সৃষ্টি করছে। ওয়াইডেনিং জায়ার মানে কি? একটা বড় একটা ঘূর্ণিঝড় বা চক্র সৃষ্টি করছে। দ্যাট ইজ ওয়াইডেনিং জায়ার। তাহলে টার্নিং অ্যান্ড টার্নিং ঘুরছে এবং ঘুরছে ইন দ্য ওয়াইডেনিং জায়ার, এবং একটা বড় একটা ঘূর্ণিঝড়ের মতো সৃষ্টি করছে। ওয়াইডেনিং জায়ার যেটা বলা হচ্ছে। তাহলে বলো প্রথম লাইনটা, প্রথম বাক্যে কার কিছু যদি অসুবিধা আছে আমাকে বলো। দ্য ফার্স্ট লাইন, টার্নিং অ্যান্ড টার্নিং ঘুরছে এবং ঘুরছে ইন দ্য ওয়াইডেনিং জায়ার। ওয়াইডেনিং জায়ার মানে কি ম্যাডাম? চক্র সৃষ্টি করে। ওয়াইডেনিং বড় বৃহত্তর চক্র সৃষ্টি করছে। ওয়াইডেনিং কথাটাও তো অ্যাড করতে হবে। ওয়াইডেনিং মানে বৃহত্তর, ক্রমাগত বড় হচ্ছে, ওই রকম একটা জায়ার বা চক্র সৃষ্টি করছে। ঘুরছে ঘুরছে এবং একটা বড় ঝড় চক্র সৃষ্টি করছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ফার্স্ট লাইন ক্লিয়ার গাইজ? দ্য ফ্যালকন। ফ্যালকন মানে চিল। ফ্যালকন মানে চিল। চিল পাখি জানিস তো কেমন করে? ওকে ফাইন। দ্য ফ্যালকন, চিল এমন পাখি। ফ্যালকন হলো এমন একটা পাখি আকাশের একদম উঁচু প্রান্তে উঠতে পারে, কিন্তু যদি চিল পাখিকে তুই বাঘ বানাতে পারিস, মানে চিল পাখিকে যদি তুই পোষ্য করতে পারিস, পুষে নিতে পারিস, তোর কথা শুনবেই। খুব লয়েল হয় চিল পাখি, বুঝতে পারলি? চিল বা ঈগল খুব লয়েল হয়। এমনিতে আকাশে চরম প্রান্তে উড়ে যাবে, তুই ছেড়ে দিবি, কিন্তু ঠিক সময় তোর কাছে চলে আসবে, কারণ খুব লয়েল পাখি হয় চিল। বুঝতে পারলে? চিল হচ্ছে ফ্যালকনটা। ফ্যালকন হলো চিল। আজ থেকে ইমতিয়াজ বলছে আমি একটা চিল পাখি পুষতে যাবো আজ। অলরাইট, ওকে। তাহলে চিল হলো একটা লয়েল পাখি, বুঝতে পারলে? যে শক্তিশালী হয় এবং আকাশের উঁচু প্রান্তে উঠে যায়। চিল সবসময়, দ্য ফ্যালকন সবসময় তার মালিকের কথা শুনে খেয়াল রাখবে। তার মালিককে ফ্যালকনার বলে। তার মালিককে কি বলা হয়? ফ্যালকনার। ও সিটি দিয়ে ডাকবে আর চিল পাখিটা চলে আসবে। বুঝতে পারলে কিনা? তাহলে তা ফ্যালকন, সেই চিল পাখিটাও আজকে তার মালিকের কথা শুনছে না। সেই চিল পাখিটা যেটা সব থেকে লয়েল বার্ড, সেই লয়েল বার্ডটাও আজকে তার মালিকের কথা শুনছে না। দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। শুনতে পাচ্ছে না বা শুনছে না। কার কথা শুনছে না? তার মালিকের কথা, ফ্যালকনারের কথা। যে চিল পাখিটাকে হাতে ধরে রাখে সে হলো ফ্যালকনার, আর চিল পাখিটা হলো ফ্যালকন। চিল সবসময় ফ্যালকনের কাছে, মানে ফ্যালকন পাখিটা ফ্যালকনের কাছেই আসবে, কিন্তু পরিস্থিতি এবং যুগ এমন হয়ে গেছে যে ফ্যালকনারের কথা শুনছে না। চিল পাখি তার মালিকের কথাটা শুনছে না। এখানে কোনো চিলের গল্প নয় বা মালিকেরও গল্প নয়। চিলের মধ্যে দিয়ে বলতে চাইছে যাদের লয়েল থাকা দরকার তারা কেউই তার মালিকের প্রতি লয়েল থাকছে না, এই জিনিসটা বলছে। মানে সাপোজ অ্যাজ এন এক্সাম্পল বলছি, ইউ আর অ্যান ইন্ডিয়ান, ইউ শুড বি লয়েল টু ইউর কান্ট্রি, সো ইউ আর দ্য ফ্যালকন হেয়ার। তুমি হলে এখানে ফ্যালকন, কিন্তু তুমি তোমার দেশের প্রতি লয়েল থাকছো না, তারপর তুমি ফ্যালকনের প্রতি লয়েল থাকলে না। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? সাপোজ আই এম সেইং দ্যাট ইউ আর স্টুডেন্ট, সো ইউ আর দ্য ফ্যালকন, অ্যান্ড আই এম টিচার, সো আই এম ফ্যালকনার, রাইট? ইউ শুড বি লয়েল টু মি। এইরকম ব্যাপারটা বলা হচ্ছে। সাপোজ as in one more example, your parents are the falconer and you are the falcon. চিলড্রেনরা হলো ফ্যালকন আর প্যারেন্টসরা হলো ফ্যালকনার, কিন্তু কেউই কার কথা শুনছে না। বুঝতে পারলি কিনা? ইউ গেট দ্য পয়েন্ট? পয়েন্টটা বুঝতে পারছিস? তাহলে ফ্যালকন এবং ফ্যালকনার কোনো চিল পাখির গল্প নয়, এটা একটা মেটাফর, বা এটার মধ্যে দিয়ে অনেক কিছুকে বোঝানোর চেষ্টা করছে। যার প্রতি লয়েল থাকা দরকার কেউই কারোর প্রতি লয়েল থাকছে না। বুঝতে পারলে? তাহলে এখানে চিলের মতো একটা লয়েল পাখিও কোনোদিন লয়েল থাকতে পারছে না, পরিস্থিতি এবং যুগ এমন পড়ে গেছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? সেই জন্য বলছে টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার। ঘুরছে ঘুরছে বৃহত্তর চক্র সৃষ্টি করছে, এবং দ্য ফ্যালকন চিল পাখিটাও
ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, চিল পাখিটাও তার মালিকের কথা শুনছে না। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এখানে কি চিলের গল্প হচ্ছে শুধু? না, চিলের গল্প হচ্ছে না। এখানে কেউই লয়াল থাকছে না, কেউই অনেস্ট থাকছে না, কেউই সততা প্রদর্শন করছে না, কেউই নিয়ম মেনে চলছে না, এবং কেউই মালিকের কথা শুনছে না, সেই কথাটা বলা হচ্ছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এটা আরও একটা ইন্টারপ্রিটেশন হতে পারে, আমরা হিউম্যানরা, আমাদের মালিককে গড, রাইট? অ্যান্ড উই আর নট লিসনিং দ্য গড, সেটারও ইন্টারপ্রিটেশন হতে পারে। ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, অনেকভাবে ইন্টারপ্রিটেশন হতে পারে এটা। থিংস ফল অ্যাপার্ট, জিনিসগুলো সব ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। থিংস মানে জিনিসগুলো, ফল অ্যাপার্ট ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। থিংস ফল অ্যাপার্ট, জিনিসগুলো সব ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এখানে আমার হাতে অনেকগুলো থিংস আছে, ঠিক আছে? আমার হাতে অনেকগুলো থিংস আছে, অনেকগুলো থিংস আছে, আর এইটা হলো সেন্টার। সেন্টারটা আছে বলেই জিনিসগুলো ঠিকঠাক ধরা আছে, তাই না? থিংস ফল অ্যাপার্ট, ফল অ্যাপার্ট মানে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। এটা হলো থিংস, সেন্টার দিয়ে হোল্ড করে রেখেছি, এটা আমার সেন্টার, আর এগুলো হলো থিংস। বুঝতে পারলি কি না? যদি সেন্টার যদি হোল্ড না করতে পারে, জিনিসগুলো কি হবে? ফল অ্যাপার্ট, ছড়িয়ে ছিটিয়ে গেল। বলছে থিংস ফল অ্যাপার্ট, জিনিসগুলো সব ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। সেন্টার, দ্য সেন্টার ক্যান নট হোল্ড, সেন্টার সেটাকে ধরে রাখতে পারছে না। এটা হলো একটা বই, এটা হলো একটা বই, এই বইটা সেন্টার, এটা যদি সেন্টারটা ছাড়িয়ে দিস, বইটা থাকবে? ছড়িয়ে ছিটিয়ে যাবে, হ্যাঁ না? তাহলে কি বলছে? থিংস ফল অ্যাপার্ট, জিনিসগুলো সব ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, যেটা দিয়ে ধরে রাখা, যেটা গ্লুটা ছিল, গ্লু যেটা দিয়ে আটকে রাখা ছিল, সেটা সেন্টারটা ছিল, সেটা ধরে রাখতে পারছে না জিনিসগুলোকে। তাহলে এটা সেন্টার আর ধরে রাখতে পারছে না জিনিসগুলো, জিনিসগুলো সব ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। কিসের গল্প হলো? পেন রাখার গল্প? সে হাতে পেন ধরেছিলাম ওইটার গল্প? না, সব কিছুরই গল্প। সব কিছুই যেন ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে, যেটা সেন্ট্রাল ফোর্স বা সেন্ট্রাল সিস্টেম কাউকে আর ধরে রাখতে পারছে না। সাপোজ একটা ফ্যামিলির মধ্যে, একটা পরিবারের মধ্যে, হু ইজ দ্য সেন্টার? ফাদার ইজ দ্য সেন্টার, রাইট? এবার কেউই তার কথা শুনছে না, তবে থিংস ফল অ্যাপার্ট হচ্ছে, রাইট? একটা সমাজের মধ্যে, সাপোজ দ্য গভর্নমেন্ট ইজ দ্য সেন্টার, রাইট? কেউই গভর্নমেন্টের কথা শুনছে না, তাহলে কি হবে? বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তাহলে থিংস ফল অ্যাপার্ট হচ্ছে, সেন্টার ক্যান নট হোল্ড। বুঝতে পারলে? একটা স্কুলের মধ্যে, হু ইজ দ্য সেন্টার? হেডমাস্টার ইজ দ্য সেন্টার, হেডমাস্টার এবং টিচার্সরা হলো সেন্টার, কিন্তু তারা তাদের কেউ মানছে না, তাহলে কি হবে? থিংস ফল অ্যাপার্ট হবে, সব ছড়িয়ে ছিটিয়ে যাবে। সমাজে কোনো একটা সেন্টার আছে, ধর্মে সাপোজ বলছি, ধর্ম, রিলিজিয়াস ডক্ট্রাইনটা হলো সেন্টার, যেটা দিয়ে সব কিছুকে ধারণ করে রেখেছে, কিন্তু সেন্টারটা ধরে রাখতে পারছে না, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে যাবে। সেটাই বলছে থিংস ফল অ্যাপার্ট, জিনিসগুলো সব ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, সেন্টার এটাকে ধরে রাখতে পারছে না। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এই যে থিংস ফল অ্যাপার্টটা, এটা চিনুয়া আজমির একটা নোভেল আছে, উপন্যাস আছে, সেই উপন্যাসটার নামেই হলো থিংস ফল অ্যাপার্ট। বুঝতে পারলে? তোমাদের আছেও, ওটা পড়তেও হবে, থিংস ফল অ্যাপার্ট। বুঝতে পারলে? সেই চিনুয়া আজমির থিংস ফল অ্যাপার্ট, ওইখান থেকে এই কথাটাকে নেওয়া হয়েছে, থিংস ফল অ্যাপার্ট। তাহলে তার এই যে বলছে থিংস ফল অ্যাপার্ট, কোথা থেকে নেওয়া হয়েছে? চিনুয়া আজমির একটা নোভেল থেকে, উপন্যাস থেকে নেওয়া হয়েছে, থিংস ফল অ্যাপার্ট। থিংস ফল অ্যাপার্ট কোথা থেকে নেওয়া হয়েছে? চিনুয়া আজমির একটা উপন্যাস থেকে, উপন্যাসটার নামেই হলো থিংস ফল অ্যাপার্ট। থিংস ফল অ্যাপার্ট মানে কি? জিনিসগুলো সব ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। কেন ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে? দ্য সেন্টার ক্যান নট হোল্ড, সেন্টার ধরে রাখতে পারছে না বলে। বলো, বুঝতে পারলে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? এইটুকু দেখে নাও, কার কি অসুবিধা আছে বলো। তাহলে পরের অংশে আসা যাক গাইজ, লেটস গেট স্টার্ট। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। মেয়ার মানে শুধুমাত্র, মেয়ার মানে শুধুমাত্র, অ্যানার্কি মানে বিশৃঙ্খলা, অ্যানার্কি মানে বিশৃঙ্খলা, শুধুমাত্র বিশৃঙ্খলা। লুজড আপন, লুজড আপন মানে কি? লুজড আপন মানে দাপিয়ে বেড়াচ্ছে, মানে পুরো ছাড় পেয়ে গেছে, পুরো ছাড় পেয়ে গেছে, লুজড আপন, দৌড়ে বেড়াচ্ছে চারিদিকে। তাহলে মেয়ার অ্যানার্কি শুধুমাত্র বিশৃঙ্খলা, লুজড আপন দ্য ওয়ার্ল্ড দাপিয়ে বেড়াচ্ছে সারা পৃথিবীতে। তাহলে মেয়ার অ্যানার্কি, মেয়ার মানে শুধুমাত্র, অ্যানার্কি মানে বিশৃঙ্খলা, লুজড আপন মানে দাপিয়ে বেড়াচ্ছে, এক কথায়। তাহলে শুধুমাত্র বিশৃঙ্খলা দাপিয়ে বেড়াচ্ছে, অ্যানার্কি মানে বিশৃঙ্খলা, অ্যানার্কি মানে নৈরাজ্য। তাহলে শুধুমাত্র বিশৃঙ্খলা বা নৈরাজ্য দাপিয়ে বেড়াচ্ছে দ্য ওয়ার্ল্ড, পৃথিবীটাকে। বলো, বুঝতে পারলে কিনা? এই লাইন ক্লিয়ার? অ্যাবসলিউটলি ক্লিয়ার।
তার কারণ সেই হিস্টোরিক্যাল কনটেক্সটটা ভাব, কেউ কিছু অর্ডার মানছিল না, যুদ্ধ হচ্ছিল, লড়াই হচ্ছিল, রেভলিউশন হয়ে যাচ্ছিল, হ্যাঁ না, চারিদিকে একটা নৈরাজ্য বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেই সময়টাতে। তো সেই জন্য বলছে চারিদিকে শুধুমাত্র মেয়ার, শুধুমাত্র অ্যানার্কি মানে বিশৃঙ্খলা বা নৈরাজ্য লুজড আপন দাপিয়ে বেড়াচ্ছে ওয়ার্ল্ড, সারা পৃথিবীটাকে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? শুধুমাত্র নৈরাজ্য বা বিশৃঙ্খলা লুজড আপন দাপিয়ে বেড়াচ্ছে দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। এভরিবডি গেটস ইট ক্লিয়ার? দ্য ব্লাড ডিম টাইড, রক্তের জোয়ার, দ্য ব্লাড ডিম টাইড, রক্তের জোয়ার ইজ লুজ, দাপিয়ে বেড়াচ্ছে বা আছড়ে পড়ছে। জোয়ার, জোয়ার ভাটা দেখেছিস তো সমুদ্রে? জোয়ার, রক্তের জোয়ার। এই যে বলছে দ্য ব্লাড ডিম টাইড, ব্লাড ডিম টাইড মানে কি? ব্লাড ডিম টাইড মানে কি? রক্তের জোয়ার বা রক্ত সম জোয়ার, রক্তের জোয়ার। চারিদিকে এত মারকাট হচ্ছে সেই সময়টাতে, চারিদিকে এত যুদ্ধ হচ্ছে সেই সময়টাতে, চারিদিকে এত বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি হয়েছে সেই সময়টাতে, যেন চারিদিকে রক্তের জোয়ার চলছে, রক্তের ঢেউ উঠছে। তো রক্তের জোয়ার, দ্য ব্লাড ডিম টাইড, রক্তের জোয়ার ইজ লুজড, আছড়ে পড়ছে। ইজ লুজড মানে এখানে দাপিয়ে বেড়াচ্ছে না, আছড়ে পড়ছে। জোয়ারের সাথে দাপিয়ে বেড়া কথাটা মিসম্যাচ করছে, ঠিক মানাচ্ছে না, আছড়ে পড়ছে। তাহলে কি? দ্য ব্লাড ডিম টাইড, রক্তের জোয়ার কি হচ্ছে? ইজ লুজড, আছড়ে পড়ছে। অ্যান্ড এভরিওয়্যার, সব জায়গাতে। তাহলে সব জায়গাতে কি হচ্ছে? রক্তের জোয়ার আছড়ে পড়ছে। এবং অ্যান্ড এভরিওয়্যার, আচ্ছা বলো লুজ পর্যন্ত বলো। দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজ মানে কি? রক্তের জোয়ার আছড়ে পড়ছে, মানে চারিদিকে নৃশংসতা আছড়ে পড়ছে। ঠিক আছে, রক্তের জোয়ার আছড়ে পড়ছে চারিদিকে। কি হচ্ছে? রক্তের জোয়ার আছড়ে পড়ছে। রক্তের জোয়ার মানে কি বোঝালো? নৃশংসতা বোঝালো। কি বোঝালো? অত্যাচার বোঝালো, ডিসঅর্ডার বোঝালো, যুদ্ধ বোঝালো, হত্যালীলা বোঝালো, যেগুলো সেই সময় চলছিল। সেই জন্যই বলছে দ্য ব্লাড ডিম টাইড, রক্তের জোয়ার ইজ লুজ, আছড়ে পড়ছে। অ্যান্ড এভরিওয়্যার, এবং সব জায়গাতে। দ্য সেরিমনি, সেরিমনি মানে কি? অনুষ্ঠান। ম্যারেজ সেরিমনি বলি না, বিয়ের অনুষ্ঠান। সেরিমনি মানে অনুষ্ঠান। অ্যান্ড এভরিওয়্যার, এবং সব জায়গাতে দ্য সেরিমনি, একটা অনুষ্ঠান চলছে, একটা অনুষ্ঠান চলছে। কি অনুষ্ঠান? শুনলে অবাক হয়ে যাবে কি অনুষ্ঠানের কথা বলছে। দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন, নিষ্পাপদের ডুবিয়ে মারার অনুষ্ঠান চলছে। চারিদিকে একটা অনুষ্ঠান চলছে। কিসের অনুষ্ঠান চলছে? নিষ্পাপদের, নিরপরাধদের ডুবিয়ে মারার অনুষ্ঠান চলছে। তার কারণে এমন সমস্ত ভয়ানক ভয়ানক হিস্টোরিক্যাল, ঐতিহাসিক ঘটনা ঘটছিল সেই সময়টাতে, যেন সত্যি নিরপরাধরাই মরছিল এবং নিষ্পাপরাই ডুবে মরছিল। এখানে সেটাই বলছে। অ্যান্ড এভরিওয়্যার, এবং সব জায়গাতে দ্য সেরিমনি, অনুষ্ঠান চলছে, অফ ইনোসেন্স ইজ ড্রাউন। কিসের অনুষ্ঠান চলছে? নিরপরাধদের ডুবিয়ে মারার অনুষ্ঠান চলছে, বা নিষ্পাপদের মেরে ফেলার, ডুবিয়ে মেরে ফেলার। ডুবিয়ে মারাটা অত্যন্ত নিষ্ঠুর, তো যেন সেই নিষ্ঠুরতার একটা অনুষ্ঠান চলছে চারিদিকে। বলো, বুঝতে পারলে কিনা? এইটুকু দেখে নাও, কার কি অসুবিধা আছে আমাকে বলো। কামান গাইস, তারপরের অংশে আসা যাক। দ্য বেস্ট ল্যাক অল, দেখো, অল কনভিকশন। দ্য বেস্ট মানে যারা শ্রেষ্ঠ, যাদের সত্যি কোয়ালিটি আছে, যাদের মধ্যে সদ্গুণ রয়েছে, যারা শ্রেষ্ঠ। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, যারা বেস্ট, যারা শ্রেষ্ঠ, তারা কি কনফিডেন্সের অভাবে ভুগছে? ল্যাক মানে অভাব, ল্যাক মানে কি? অভাব। যারা বেস্ট, যারা শ্রেষ্ঠ, তারা অভাবে ভুগছে। কিসের অভাবে ভুগছে? কনভিকশনের অভাবে ভুগছে, মানে তার কনফিডেন্স, আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। তাদের সাথে ভালো কিছু হচ্ছে না, তাদেরকে কেউ সম্মান করছে না, তাদেরকে কেউ উপযুক্ত মর্যাদা দিচ্ছে না। সেটাই বলছে শ্রেষ্ঠ যারা, তারা অভাবে ভুগছে। কিসের অভাবে ভুগছে? কনভিকশনের অভাবে ভুগছে। মানে কি, এক কথা নিজের সুবিধার জন্য আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। দ্য বেস্ট, যারা শ্রেষ্ঠ, ল্যাক, অভাবে ভুগছে। ল্যাক মানে অভাব। যারা শ্রেষ্ঠ তারা অভাবে ভুগছে। অল কনভিকশন, আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। কেন? তার কারণ শ্রেষ্ঠদের কেউ মর্যাদা দিচ্ছে না, শ্রেষ্ঠদের কেউ গুরুত্ব দিচ্ছে না, শ্রেষ্ঠদের কেউ তুলে ধরছে না, শ্রেষ্ঠদের কেউ সঠিক যোগ্য মর্যাদা দিচ্ছে না। তার পরিবর্তে কি হচ্ছে? ওয়াইল দ্য ওয়ার্স্ট, যারা সব থেকে খারাপ, ওয়াইল দ্য ওয়ার্স্ট, কিন্তু যারা সব থেকে খারাপ, ওয়ার্স্ট মানে খারাপ, ব্যাড ওয়ার্স্ট, দ্য ওয়ার্স্ট হয়, যারা সব থেকে খারাপ, আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, তারা মেতেছে, ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, তারা মেতেছে তীব্র অধর্মে, তীব্র নিষ্ঠুরতায়,
যারা যারা ওয়ার্স সব থেকে খারাপ, তারা সব থেকে ভালো ভালো জিনিসগুলো পাচ্ছে। যারা ওয়ার্স, যারা নিষ্ঠুর, যারা খারাপ, যারা ওয়ার্স রয়েছে, তারা কি হয়েছে? আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে কি? তীব্রতা। প্যাশন মানে কি? আবেগ। আবেগপূর্ণ তীব্রতায় মেতে উঠেছে তারা। কেন? তারাই সফলতা পাচ্ছে, তারাই সম্মান পাচ্ছে, তারাই যোগ্য বলে বিবেচিত হচ্ছে, এবং তারাই এগিয়ে আসছে সমাজের সব জায়গাতে। তারা নিজেদের দাপট দেখাচ্ছে এবং তারাই দাপিয়ে বেড়াচ্ছে। তাহলে যারা শ্রেষ্ঠ, তারা সমাজ থেকে বঞ্চিত হচ্ছে। যারা ওয়ার্স্ট, যারা সব থেকে খারাপ, নিকৃষ্ট, তারাই সমাজকে দাপিয়ে বেড়াচ্ছে। এইটা বলতে চাইছেন। তাহলে আবার বলছি, দেখো, দ্য বেস্ট, যারা শ্রেষ্ঠ, ল্যাক অল কনভিকশন, যারা শ্রেষ্ঠ তারা সুযোগ ছাড়া হচ্ছে, তারা আত্মবিশ্বাস ছাড়া হচ্ছে, তারা কোনোভাবে সম্মান পাচ্ছে না। ওয়াইল দ্য ওয়ার্স্ট, কিন্তু যারা সব থেকে খারাপ আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, তারা কি হচ্ছে? অধর্মে মেতেছে, বা তারা নিষ্ঠুর আচরণ করছে, বা পৃথিবীকে দাপিয়ে বেড়াচ্ছে, বা তীব্রতর আবেগে সমস্ত কিছুকে করে বেড়াচ্ছে, নিজেদের মতো চালিয়ে বেড়াচ্ছে, যারা ওয়ার্স্ট। এইটা হচ্ছে ফার্স্ট প্যারাটা। ফার্স্ট প্যারাটা দেখে নাও, কার কি অসুবিধা আছে বলো। দ্য ফার্স্ট প্যারা ইজ কমপ্লিটেড। দেখে নাও গাইস। শিওরলি সাম রেভিলেশন ইজ অ্যাট হ্যান্ড। শিওরলি মানে নিশ্চিতভাবে, সাম রেভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, বড় কিছুর ঘটনা ঘটতে চলেছে। শিওরলি মানে নিশ্চিতভাবে, শিওরলি মানে নিশ্চিতভাবে, সাম রেভিলেশন মানে কিছু বড় ঘটনা, ইজ অ্যাট হ্যান্ড মানে সামনেই ঘটতে চলেছে। ইজ অ্যাট হ্যান্ড মানে হাতের কাছেই ঘটতে চলেছে এমনি কিছু। ইজ অ্যাট হ্যান্ড মানে কি? ইজ অ্যাট হ্যান্ড মানে কি? হাতের কাছেই হতে চলেছে, মানে সামনে ঘটতে চলেছে। বুঝতে পারলি কিনা? ইজ অ্যাট হ্যান্ড মানে কি? সামনে ঘটতে চলেছে বা হাতের কাছে হতে চলেছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে শিওরলি নিশ্চিতভাবে, সাম রিভিলেশন কিছু বড় ঘটনা, ইজ অ্যাট হ্যান্ড ঘটতে চলেছে। যেন দ্বিতীয় আবির্ভাবের ইঙ্গিতটা দিয়ে দিলেন কবি। কবি যেন দ্বিতীয় আবির্ভাবের ইঙ্গিতটা দিলেন যে দ্বিতীয় আবির্ভাব ঘটতে চলেছে। শিওরলি দ্য সেকেন্ড কামিং, যেটাকে পরের লাইনে আরো পরিষ্কারভাবে বলছেন, যেটাকে পরের লাইনে আরো পরিষ্কারভাবে বলছেন, শিওরলি নিশ্চিতভাবে, দ্য সেকেন্ড কামিং দ্বিতীয় আবির্ভাব, ইজ অ্যাট হ্যান্ড ঘটতে চলেছে বা হতে চলেছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এই দুটো লাইন ক্লিয়ার কিনা? কামান গাইজ, কামান। শিওরলি নিশ্চিতভাবে, দ্য সেকেন্ড কামিং দ্বিতীয় আবির্ভাব, ইজ অ্যাট হ্যান্ড ঘটতে চলেছে। নিশ্চিতভাবে দ্বিতীয় আবির্ভাব ঘটতে চলেছে। দ্য সেকেন্ড কামিং, হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় আবির্ভাব, দ্বিতীয় আবির্ভাব ঘটতে চলেছে, যেটা অনেক বড় ইনসিডেন্ট। কারণ দ্য বাইবেলে বলা হয়েছে দ্বিতীয় আবির্ভাব ঘটবে, ঈশ্বর পরমেশ্বর নেমে আসবেন এবং দ্বিতীয় আবির্ভাব হবে। বুঝতে পারলি কিনা? সেই জন্য বলা হচ্ছে দ্য সেকেন্ড কামিং, এক্সক্লামেশন মার্ক দিয়েছেন, যেন বিস্ময়কর কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করো, দ্বিতীয় আবির্ভাব ঘটতে চলেছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করো, দ্বিতীয় আবির্ভাব ঘটতে চলেছে। দ্য সেকেন্ড কামিং, এক্সক্লামেশন মার্ক আছে, মানে বিস্ময় সূচক চিহ্ন। ঠিক আছে? হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট। এই বক্তৃতা তখনো শেষও হয়নি, যখন আমি এই যে বললাম, কবি বলছেন, আমি বলছি দ্বিতীয় কামিং ঘটতে, দ্বিতীয় আবির্ভাব ঘটতে চলেছে, মানে সেকেন্ড কামিং ঘটতে চলেছে। আমি এই বলাটা শেষই না করেছি, ঠিক আমার মাথায় চলে এলো একটা ছবি, আমার মাথায় চলে এলো, যেটা আমাকেই বিরক্ত করে তুললো। কবি বলছেন, এটা কবি বলছেন, এটা কবি স্টেটমেন্ট দিচ্ছেন, দ্য পোয়েট স্টেটমেন্ট দিচ্ছেন। যেই না আমি সেকেন্ড কামিং এর কথা বললাম, আমার মাথায়, আমার ইমেজের মধ্যে, আমার মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে একটা ছবি দেখা দিল। আমি ছবি দেখতে পেলাম চোখের সামনে, কল্পনার মনশ্চক্ষে আমি একটা ছবি দেখতে পেলাম। কিসের ছবি দেখলাম? নরসিংহের ছবি দেখলাম। যখন সেকেন্ড কামিং এর কথা বললাম, তখন আর যীশু খ্রিস্টের ছবি দেখতে পেলাম না, আমি কিসের ছবি দেখতে পেলাম? নরসিংহের, মানে হিংস্র একটা আধা মানব আধা সিংহ, এইরকম একটা প্রাণীর ছবি দেখতে পেলাম, যে প্রচন্ড হিংস্র হবে, সে মারতে কাটতে ভয় পাবে না, এবং প্রচন্ড হিংসার সাথে সকলকে পানিশ করবে, এবং সারা পৃথিবীকে একটা প্রপার অর্ডারে নিয়ে আসবে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে দেখো বলছে, শিওরলি নিশ্চিত, দ্য সেকেন্ড কামিং ইজ হ্যান্ড, নিশ্চিতভাবে দ্বিতীয় আবির্ভাব ঘটতে চলেছে। দ্য সেকেন্ড কামিং, যেই না সেকেন্ড কামিং কথাটা বললাম, হার্ডলি দিস ওয়ার্ডস আর আউট। আউট মানে বেরিয়েছে, এই শব্দগুলো, ওয়ার্ডস মানে শব্দগুলো, আউট মানে বেরিয়েছে, এই শব্দগুলো, সেকেন্ড কামিং যে না, এই যে শব্দটা